আসসালামু আলাইকুম, সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কামরান স্যার আমার গুরুজি, আমিও দীর্ঘ 4 বছর ওনার আন্ডারেই প্রথম আমি যোগা শিখেছি এবং তারপরে আসলে আমি ভারতের যেখানেই গিয়েছি, ইংল্যান্ডে একটা কোর্স করেছি, কোথাও আমার অসুবিধা হয় নাই, শুধু একটা কারণেই যে কামরান স্যার আমাকে এত সুন্দরভাবে আসলে হাতে খড়ি দিয়েছিলেন এবং আমি সত্যি ব্লেসড যে ওনার সান্নিধ্যে এসে আমি যোগার হাতে সবাই নিজেকে তো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধৈর্যের সাথে আপনারা এখানে উপস্থিত আছেন। সেলফ হিলিং হাবকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ওয়ার্কশপ আয়োজন করার জন্য। আর আসলে কামরান স্যার এত সুন্দরভাবে গুছিয়ে সবকিছু এখানে উপস্থাপন করেছেন যে আমার একটু এখন নার্ভাস লাগছে, কারণ আমি খুবই ইনফর্মাল একজন পার্সন এবং আমি অতটা টেক সেভি না, তো আমি কোনো প্রেজেন্টেশন এখানে দেখাতে পারছি না, আমি যা বলার মুখেই বলবো আপনাদেরকে। তো আসলে স্যার গ্রামারটা বলে দিয়েছেন আপনাদেরকে যে ইয়ুথ কারা, কাদেরকে ওই সামাজিক ভাবে আমরা ইয়ুথ হিসাবে গণ্য করতে পারি। কিন্তু আমার যেটা মনে হয় যে আসলে ইয়ুথের কোনো সংজ্ঞা আমরা ওইভাবে ধরতে পারি না, কারণ একজন 70 বছরের মানুষও হয়তো মনের দিক দিয়ে ইয়ুথ, তিনি হয়তো শারীরিক ভাবে অতটা শক্তিশালী থাকবেন না, কিন্তু তার মনটা হয়তো একজন 25 বছরের চেয়েও বেশি ইউথফুল থাকতে পারে। কাজী সেই ক্ষেত্রে সেই প্রসপেক্ট থেকেই আমি আসলে আজকের আলোচনাটা করতে চাচ্ছি। তো তারপরেও বলবো যে আমাদের সমাজে তো একটা নোশন রয়ে গেছে যে যোগা মানেই হচ্ছে একটু বয়স্কদের, মিডল এজ যারা, তাদের ব্যায়াম। আমাদের এখানে অনেকেই ব্যায়াম হিসাবে ধরে থাকে যোগাকে, যোগ চর্চাকে। তো যেটা বলবো যে হ্যাঁ, অবশ্যই যোগার যে অষ্টাঙ্গা যোগার 8 লিম্বস অফ যোগার 8টা ভাগের একটা প্রথম যেটা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়, সেটা ব্যায়াম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তার সাথে সাথে আছে প্রাণায়াম, ব্রিদিং এক্সারসাইজ এন্ড ধ্যান, যেটা মেডিটেশন। এই 3টা সেকশন আসলে সবচেয়ে বেশি পপুলার যোগা বলতেই আমরা বুঝি, কিন্তু আসলে তো তা না। কামরান স্যার অনেক কিছুই আপনাদেরকে বলে দিয়েছেন যে আমাদের যে লাইফস্টাইলের অন্যান্য জিনিসগুলো আমরা যোগা করছি না জেনেই, কিন্তু আসলে সেগুলো আমরা একটা ছোট বাচ্চা থেকে নিয়ে সব বয়সের মানুষই ফলো করে থাকি, যেমন সেলফ কন্ট্রোল, ডিসিপ্লিন। এগুলা ছাড়া তো আসলে জীবন চলে না। তো এগুলাও কিন্তু যোগার একদম প্রথম দিককারই শর্ত, যে 8 সেকশন আছে যোগার, প্রথমটা ইয়ামা নিয়ামা, তারপরে আসলে আসন বা ফিজিক্যাল এক্সারসাইজ আসে। তো আমি কিন্তু আসলে এই ফিজিক্যাল এক্সারসাইজ হিসাবে যোগাটা শুরু করেছিলাম প্রায় 10 বছর আগে কামরান স্যারের কাছে। তো তখন আমারও এতটা ধারণা ছিল না, কিন্তু আসলে স্যারের সান্নিধ্যে বলেই হয়তো আমি বুঝতে পেরেছি খুব তাড়াতাড়ি যে এর একটা অন্তর্নিহিত তাৎপর্য আছে, এটা শুধুই ফিজিক্যাল এক্সারসাইজ না। এবং সেখান থেকেই আমাকে আসলে খুব আগ্রহ দেয় যে এই বিষয়ে আরো পড়াশোনা করার জন্য, রিসার্চ করার জন্য। তো সেই পথ ধরে কিন্তু আজকে আমি এই পর্যায়ে এসেছি। আমি একজন সার্টিফাইড যোগা টিচার এন্ড আমি যোগা থেরাপিতে মাস্টার্স করছি এখন। তো আর ছোটখাটো ওয়ার্কশপ যখন যেখানে সুযোগ পেয়েছি, দেশে হোক বিদেশে হোক, অ্যাটেন্ড করার চেষ্টা করেছি। আর পড়াশোনা তো আসলে কোনো শেষ নাই, কাজী যোগা এনশিয়েন্ট একটা মেথড, এত পুরানো আর এত সাইন্টিফিক যে এটা জানতে গেলে আসলে কোনো মানে এটার তল খুঁজে পাওয়া যায় না, এরকম একটা বিষয়। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি যে তরুণ বা শিশুর পরে আমরা কি ধরি, কিশোর, কৈশোর। তো কৈশোর থেকেই কিন্তু আমার মনে হয় যে ইয়ুথটা শুরু হয় এবং এর কোনো শেষ নাই আসলে। তো সেই তাদেরকে যদি আমরা যোগার সুফলটা দিতে চাই বা যোগার সাথে পরিচিত করাতে চাই, তো কিভাবে তাদেরকে আমরা মানে আগ্রহটা জন্মাতে পারি? কারণ আগে একটা ধারণা ছিল যে ইয়াংরা যোগার জন্য সুটেবল না, তাদের অন্য অনেক কিছু করার আছে, রানিং আছে, জগিং আছে, অন্যান্য অ্যাথলেটস আছে, অ্যাথলেটিক্স ইভেন্ট আছে, কিন্তু যোগা অনেক ধৈর্যের বিষয়, একটু স্লো যায়, স্মুথ যায়, তাদের জন্য এটা না। কিন্তু এই ধারণাটা এখন পাল্টাচ্ছে। আমি দেখছি যে অনেক ইয়াং ছেলেমেয়েরা এখন আগ্রহ প্রকাশ করছে, কাপলরা আগ্রহ প্রকাশ করছে। এটাও একটা ধারণা যে যোগা বা যোগ ব্যায়াম শুধু মেয়েদের জন্য প্রযোজ্য, তো এটাও তো ঠিক না। কিন্তু আজকাল আমি দেখছি যে না, অনেক হাজবেন্ড ওয়াইফ একসাথে করতে চাই যোগা, ছেলেরা অনেক বেশি আগ্রহ প্রকাশ করছে। তো এটা অবশ্যই সমাজের একটা ইতিবাচক দিক। আর যেটা আসলে যোগা থেকে
উপকৃত হতে পারে তরুণরা বা ইয়ুথরা, সেটা হচ্ছে যে খাওয়া দাওয়ার দিকটা যদি আমরা ধরি, আমাদের তো আসলে যত এক্সারসাইজই করি না কেন, যত ইন্টেন্স লেভেলের অ্যাথলেটিক্স আপনি অ্যাথলেট হন না কেন, আপনার কিন্তু বডির 70 থেকে 80% ডিপেন্ড করবে খাওয়ার উপরে, যে আপনি কি ধরনের খাবারটা গ্রহণ করছেন। তো সেই ক্ষেত্রে ফুডের যে নলেজটা, বেসিক নলেজ বলেন, স্বাস্থ্যসম্মত সুস্থ থাকার জন্য যে খাবারটা, সেটা আসলে যোগাতে অনেক বেশি গুরুত্ব দেয়া হয়েছে। তো আমাদেরকে যেটা আসলে আমরা এগুলো সবাই জানি, কিন্তু তারপরে আবার আমাকে বলতে হচ্ছে যে আমরা যেই খাবারটা খাবো সেটা যেন খুব বেশিক্ষণ আগে তৈরি করে না খাই। তো যদি আমরা যেটা রান্না করব সাথে সাথে খাই, সেটার যে গুণাগুণটা আমি পাবো, আর ফ্রিজে রেখে পরে গরম করে খেলে ওই গুণাগুণটা কিন্তু থাকবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরেও আজকাল যে যান্ত্রিক জীবন, আধুনিক জীবনে দেখা যাচ্ছে যে মাইক্রোওয়েভের ব্যবহার, ফ্রিজের ব্যবহার অনেক বেশি। তো যোগাতে আসলে এই জিনিসটাকেই খুব কঠিন ভাবে মানা করা হয়েছে যে আগে তৈরি খাবারটা, বেশি আগে তৈরি খাবারটা যেন না গ্রহণ করা হয়। চেষ্টা করব যখন খাবো তখনই যেন খাবারটা আমরা তৈরি করে খেতে পারি। আর খুব বেশি মশলাযুক্ত খাবার, রিচ ফুড যেটাকে আমরা বুঝাই, সেগুলা যেন একটু অ্যাভয়েড করি। এই সাধারণ এগুলা কিন্তু আমরা সবাই জানি আসলে কম বেশি, কিন্তু হয়তো দেখা যায় যে রেগুলার জীবনের চাপের কারণে এগুলো আমাদের ওইভাবে ফলো করা হচ্ছে না। তো আমি ইয়ুথদের, তরুণদের উদ্দেশ্যে আসলে বলবো এটাই যে এখন তারা খুব বেশি ফ্যাসিনেট ফাস্ট ফুডের প্রতি, এটা আমরা সবাই জানি, আর ছোট বাচ্চারা বিশেষ করে, এবং আমরাই আসলে বাবা মারাই তো ওদেরকে এটার সাথে পরিচিত করাই। কিন্তু যদি বাবা মারা সচেতন হই, তাহলে কিন্তু ওই ছোটবেলা থেকেই আমরা বাচ্চাটাকে বুঝাতে পারবো যে না, এই খাবারগুলো যে স্বাস্থ্যসম্মত না। তো এই যে ফাস্ট ফুডের ইয়েটা যদি আমরা বাদ দিতে পারি জীবন থেকে, দেখা যাবে যে ওই বাচ্চাটা বেড়ে ওঠা বলেন, গ্রোথ বলেন, ইমিউন সিস্টেম বলেন, সবকিছু অনেক ডিফারেন্ট হবে যেই বাচ্চাটা অনেক বেশি ফাস্ট ফুড প্যাকেটজাত খাবার খাচ্ছে তার থেকে। আর তো এই কথাগুলাই আসলে যোগাতে বলা হয়েছে যে প্রসেসড ফুডটা যেন অ্যাভয়েড করা হয়, মিষ্টি খাবো পরিমাণ মতো, দুগ্ধজাত খাবার খাবো পরিমাণ মতো, অর্থাৎ পরিমাণটাও খুব ইম্পর্টেন্ট খাওয়ার ক্ষেত্রে। কারণ একদম সবকিছু বাদ দিয়ে তো শুধু ওই যে যোগাতে আসলে খাবারের ক্ষেত্রে 3টা শব্দের ব্যবহার আছে, সাত্বিক ফুড, রাজসিক ফুড এন্ড তামাসিক ফুড। তো এগুলার আলাদা আলাদা ডেফিনেশন আছে। যেমন তামাসিক বলা হয় যে এই খাবারগুলো খেলে আপনি ওরকম এনার্জি পাবেন না, একটু লেথার্জিক লাগবে, ডাউন লাগবে, কোনো কাজের স্পৃহা থাকবে না, এই অবস্থাটাকেই তামাস বলা হয়। তো তামাসিক ফুডও এই ধরনের ফিলিং দেবে আপনাকে। রাজসিক হচ্ছে যেটা বললাম, রিচ ফুড, খুব তেল মশলা জনিত খাবার, ঝাল খাবার খেলেও মানুষ একটু বেশি এনার্জি ফিল করতে পারে, চা কফিও রাজসিক ফুডের মধ্যেই আসে। তো এই খাবারগুলো। আর সাত্বিক ফুড বলতে বলা হয়েছে যে যেই খাবারগুলো খেলে আপনি এনার্জিও পাবেন, কিন্তু কামনেসও বজিয়ে থাকবে, মেন্টাল পিস ফিল করবেন, এবং কোন রকমের মানে হজমের জন্য আপনাকে বাড়তি চাপ আপনার শরীরের উপর আসবে না। তো এই সাত্বিক ফুড আসলে সব সময় গ্রহণ করা আমাদের জন্য হয়তো সম্ভব হবে না। তো যোগাতে কিন্তু এটাও শেখায় যে ব্যালেন্স, অর্থাৎ আমরা কোন খাবারটা কতটুকু খাবো। এখন বিয়ের দাওয়াতে গিয়েছি, ওখানে তো আমাকে রিচ ফুড খেতেই হবে। ওখানে আমি যদি বলি যে না আমি এগুলা খাই না, ন্যাচারালি হোস্ট একটা অপ্রস্তুত অবস্থায় পড়েন বা দাওয়াতে যে। তো হ্যাঁ, আমরা অবশ্যই ওই খাবারগুলো খাবো, কিন্তু এই যে ব্যালেন্স করে খাবারটা গ্রহণ করা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় সুস্থ থাকার ক্ষেত্রে। এবং অবশ্যই ইয়াং যারা আছে, বাচ্চারা আছে, ওদের গ্রোয়িং এর ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের প্যারেন্টসদেরও সচেতন হওয়া উচিত এই বিষয়গুলোর ব্যাপারে। কারণ এখানে আমার মনে হচ্ছে বেশিরভাগই হয়তো প্যারেন্টসরা আছেন, ইউথ নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আপনাদের ঘরে দেখবেন, আমি শিওর এখানে অর্ধেক পার্টিসিপেন্টেরই বাসায় ইয়াং ছেলে মেয়ে আছে। আমার নিজেরও 3জন ইয়াং ছেলে মেয়ে আছে। তো আমরা যেন সচেতন হই আসলে
ওদের ক্ষেত্রে। আর সরাসরি ওদের সাথে কথা বলার সুযোগ হলে আরো ভালো হতো। তো এই যে খাবারের বিষয়টা ইয়োগাতে অনেক ইম্পর্টেন্ট। আর যেটা আমি বলতে চাচ্ছি যে ইয়োগা আসলে ভয় পাওয়ার কিছু নাই, খুব যে ধৈর্যের প্রয়োজন তা না, তবে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রেগুলারিটি মেনটেন করা। এন্ড রেগুলারিটি মেনটেন করা কিন্তু সবকিছুর জন্যই ইম্পর্টেন্ট। একটা ছাত্র সে যদি সারা বছর না পড়ে পরীক্ষার আগে পড়াশোনা শুরু করে, ন্যাচারালি সে ভালো ফলাফল আশা করতে পারে না। তো ঠিক একইভাবে তাকে যেমন সারা বছরই একটু একটু করে পড়ে পরীক্ষার আগে একটু বেশি চাপ দিয়ে সেভাবেই তো আমরাও পড়াশোনা করে এসেছি। তো ইয়োগা আসলে তাই, এই যে প্র্যাকটিসটা শুরু করব আমরা যেন কখনো ছেড়ে না দিই, সে যেই বয়সেরই হোক, তরুণী হোক আর মধ্যবয়স্কই হোক বা একটু বয়স বেশি হলেও অনেকে শুরু করছেন। তো আমরা ন্যাচারালি আমরা জানি যে আসনগুলো 3টা ভাগে ভাগ করা, বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এন্ড অ্যাডভান্স লেভেল। তো আমরা যারা প্রথম শুরু করব ন্যাচারালি বিগিনার লেভেল থেকেই শুরু করব, কিন্তু যতটুকুই করি আমরা যেন প্রতিদিন করি। প্রতিদিন বলতে অন্তত সপ্তাহে 5 দিন। তো যখন আমরা প্রতিদিন একটা জিনিসের অভ্যাস করব, যদি এক নাগাড়ে 21 দিন করতে পারি, দেখবেন কি সুন্দরভাবে আপনার ভিতরে ওটা আত্মস্থ হয়ে গেছে। অর্থাৎ আপনি যখন 1 মাস হয়ে যাবে, আপনাকে আর কষ্ট করে ম্যাটটা বিছিয়ে সময়টা বের করে করতে হবে না। আপনি কিন্তু তখন নিজের একটা তাগিদ ফিল করবেন ভেতরে ভেতরে। তো এটা আসলে খুব ইম্পর্টেন্ট যে নিয়ম করে রেগুলার একটা জিনিস করা, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন। এবং ইয়োগার ক্ষেত্রেও আমি ওটাই বলবো। এবং খুব কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার বডি ফ্লেক্সিবল হবে। ইয়োগা ইজ ফুল অফ স্ট্রেচিং, আমি বলবো স্ট্রেংথনিং অবশ্যই আছে, কিন্তু প্রথম বিগিনার লেভেলের আসনগুলো মেইনলি স্ট্রেচিং আমাদের। তো যখন আপনি ফ্লেক্সিবল হবে বডি, তখন ইজিলি আপনি আরো ইন্টেন্স আসনগুলো যেতে পারবেন, যেগুলো রেগুলার করলে আমরা ওজন কমাতে পারবো, স্ট্রেংথনিং হবে বডিটা আরো বেশি, মাসেল গুলা টোন হবে। তো এই সবগুলাই আসলে একটু ধৈর্যের মাধ্যমে যেতে হয়। আর যারা ফিজিক্যাল পার্ট গুলা অত বেশি ইনভলভ হতে পারবেন না, তাদের জন্য তো আমরা প্রাণায়াম আছে। প্রাণায়াম কিন্তু একই পরিমাণ উপকারিতা দেয় আসনের মতোই। প্রাণায়ামের এমন কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে যেগুলো ওজন পর্যন্ত কমায়। তো কিন্তু হ্যাঁ, অবশ্যই সঠিকভাবে একজন সার্টিফাইড টিচারের আন্ডারে করা উচিত। অনলাইনে দেখে, যেটা কামরান স্যার বললেন, আহসান ভাই বললেন, খুব সত্যি কথা। আর ইয়োগা একটা গুরুবাদী শিক্ষা, একজন গুরুর আন্ডারেই আসলে ইয়োগাটা করা উচিত। শুধুমাত্র ইউটিউবে দেখে শুরু করলে অনেক কিছু আমরা ভুল করে ফেলতে পারি, অনেক কিছু মিস করে ফেলতে পারি। তো যখন এত সুযোগ আছে, আহসান ভাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য করেছেন, কামরান স্যার আছে আমাদের ঢাকায়, তো আপনারা আসলে একজন ভালো টিচারের আন্ডারে ইয়োগাটা করার চেষ্টা করবেন। ব্রিদিং এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এন্ড মেডিটেশন অলসো। মেডিটেশন আসলে মাইন্ডফুলনেস যদি আমরা বলি, সেটা আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেও প্র্যাকটিস করতে পারি, করে থাকি আসলে আমরা কম বেশি, কিন্তু আমরা একনলেজ করি না। ইয়োগাতে যেটা শেখায় যে আমাদেরকে একনলেজ করাটা শেখায়, গ্র্যাটিটিউড শেখায়। তো আমরা যে জিনিসটা করছি, যতটুকুই করছি, যেন মনোযোগটা ওখানেই থাকে। এটাই তো আসলে সাধারণভাবে যদি বলি মাইন্ডফুলনেস। তো ধ্যান খুব ইম্পর্টেন্ট নিজেকে জানার জন্য, পারিপার্শ্বিক অবস্থার সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য। স্যার যেটা বিশদভাবে আপনাদেরকে বুঝিয়েছেন যে তরুণদের আজকাল কি সমস্যা, চাকরির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, রেজাল্টের ক্ষেত্রে, বা পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, এগুলোই মোস্টলি চ্যালেঞ্জ আজকালকার সোসাইটিতে দেখা যায় থিংস। তো ইয়োগা আসলে এই যে ধ্যানে কিন্তু আমরা নিজেকে জানতে পারি এবং খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারি যে আমাদের পারিপার্শ্বিকতা আমাদের হাতে নেই, ওগুলো নিয়ে আমরা অস্থির হতে পারবো না, শারীরিকভাবে নিজেকে ক্ষতি করতে পারবো না, মানসিকভাবে নিজের ক্ষতি করতে পারবো না। তো আমাদেরকে কি করতে হবে, নিজের ভেতরের ওই শান্ত অবস্থাটায় যেন আমরা সব সময় থাকতে পারি। শুধু ওই ম্যাটের 1 ঘন্টা ইয়োগা করলাম টিচারের সাথে, ওটা না, সারা দিনই যেন আমরা এগুলা প্র্যাকটিস করতে পারি, যে কোনো অবস্থাতেই অস্থির হব না। সেই 15,000 বছর আগে যার অস্তিত্ব পাওয়া যায় যোগ, সেখানে তো ইয়োগা বাসিষ্ঠ বলেই গেছেন যে ইয়োগা ইজ আ স্কিলফুল ট্রিক টু কাম ডাউন দ্য মাইন্ড।
এটা একটা ট্রিক। তো কি ট্রিকটা? যে সব সময় নিজেকে শান্ত রাখা, মাইন্ডটাকে শান্ত রাখা। সামাজিক সম্পর্কগুলো আসলেই আমাদেরকে অনেক বেশি ভোগায়, কম বেশি, ইয়াংদেরকে বলেন, মিডল এজ বলেন, এজেডদেরকে বলেন। তো সেটা আমাদের ডিল করাটা আসলে খুব সহজ হয়ে যায় যখন আমরা যোগার সাথে নিজেকে জড়িত করতে পারি। আর চেষ্টা করব যত বেশি সম্পর্ক ভালো রাখা যায়। পরিবারের সদস্যদের সাথে যদি সম্পর্ক ভালো থাকে খুব ভালো কথা। অফিসে কর্মক্ষেত্রে আমাদের যে আছেন যারা, তাদের সাথে সম্পর্ক ভালো রাখা জরুরি। ছাত্ররা তাদের ক্লাসের সহপাঠীদের সাথে সম্পর্ক ভালো রাখা জরুরি। কারণ যখনই সম্পর্কটা জটিল হবে, কনফ্লিক্ট আসবে, তখনই কিন্তু ওই যে আমাদের মানসিক অশান্তিগুলো ট্রিগার করবে। তো আমরা কেন অন্যের কারণে নিজের ক্ষতি করব? কারণ এই যে মানসিক অশান্তি, এটা তো শুধু মানসিক নয়, এটা তো আমরা এতদিনে সবাই জেনে গেছি যে কিভাবে এটা আমাদের শরীরের উপর প্রভাব ফেলে। রাগ বলেন, ভয় বলেন, স্যার যেটা বললেন, ফিয়ার একটা অনেক বড় ক্ষতিকর একটা এলিমেন্ট, যেটা আমাদেরকে শারীরিক ভাবে, এই যে আজকাল এত বেশি ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাস্থমা, অনেক রকমের ডিসঅর্ডার আমরা দেখতে পাই, হরমোনাল ডিসফাংশন, তো এগুলো কিন্তু সবই মূলত কারণ হচ্ছে এই যে আমাদের মানসিক অস্থিরতা, মানসিক চাপ। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এগুলো আমাদের নিজেদের তৈরি না, আশেপাশের কারণে এগুলো আমাদের উপর এসে পড়ছে। কিন্তু যদি আমরা একটু সচেতন ভাবে চিন্তা করি যে আমরা কেন মানে বাইরের এই অস্থিরতার নিজেদেরকে জড়াবো, তো এই যে এই ছোট্ট একটা চিন্তা, এটা আসলে করতে শেখায় যোগা। যখন একজন বিগিনার লেভেলের কয়টা আসন দিয়েই হয়তো শুরু করবে, সে ধীরে ধীরে প্রাণায়াম করবে, ধ্যান করবে, সে নিজেকে জানতে শিখবে এবং তার মধ্যে একটা এই চিন্তাটার উদ্রেক হবে যে আমি আমার নিজেকে কিভাবে শান্ত রাখবো সব ক্ষেত্রে, যাতে আমার ঘরে হোক বাইরে হোক কোনো রকমের অস্থিরতা যেন আমাকে টাচ না করে, অন্যের কারণে যেন আমি অস্থির হয়ে না পড়ি। কারণ আমাদের মনে রাখতে হবে এই মানসিক অস্থিরতা গুলোই কিন্তু একসময় শারীরিক অসুস্থতা হিসেবে প্রকাশ পায়। তো সেটাই যেটা বলছিলাম, আমি খাওয়া নিয়ে কিছু কথা আপনাদেরকে বললাম, নিয়মিত ব্যায়ামের কথা বললাম, সামাজিক সম্পর্কগুলোর কথা বললাম, এবং ঘুম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং ঘুম যেটা স্যার মেনশন করেছেন যে আজকাল শুধু তরুণরা নয়, কিন্তু আমি দেখেছি অনেক বয়স্করা অনেক রাত পর্যন্ত জেগে থাকেন। এবং এই যে রাত জাগাটা, মানে এটা যে কত ক্ষতিকর। অনেকে আবার মনে করে হয়তো সকালে কোনো তাড়া নাই, যাদের এখন একটু ফ্রি লাইফ, তারাও রাত জাগেন এবং ওইদিকে দেরি করে ওঠেন, মনে করছেন যে ঘুমটা তো কভার হয়ে যাচ্ছে। কিন্তু আসলে কিন্তু বিষয়টা তা নয়। আমাদের এই যে দেখেন সূর্যোদয় এবং সূর্যাস্ত, এটারও তো নিশ্চয়ই একটা কারণ আছে। সৃষ্টিকর্তা কোনো কারণেই এরকম একটা আমাদের প্রাকৃতিক অবস্থার সৃষ্টি করেছেন। তো এই যে আমরা বলি তাড়াতাড়ি খেতে, খাদ্যের মধ্যে আসলে আমার বলা উচিত ছিল যে রাতের খাবারটা কিন্তু একটু তাড়াতাড়ি খাওয়া উচিত। অন্তত আপনি যখন বিছানায় যাবেন তার 3 ঘন্টা আগে যেন আমরা ডিনারটা সেরে ফেলি, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ খাদ্য হজমের জন্য বডিকে অনেক বেশি কাজ করতে হয়, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা অনেক বেশি কাজ করে। তো তখন আমরা কিন্তু ওকে একটা সময় দিতে হবে। সাথে সাথে যদি আমরা ঘুমের জন্য বিছানায় চলে যাই, খেয়েই আমি বিছানায় যাচ্ছি, তখন ও কনফিউজ হয়ে যাবে, আমাদের ব্রেন, যে ও কি খাওয়া হজম করতে হেল্প করবে না আমাকে ঘুম আনতে হেল্প করবে আমাকে। তো যেই কারণে আমাদের খাবার এবং ঘুমের মধ্যে একটা সময় যেন ভালো পরিমাণ সময় থাকে। যদি হেভি খাবার খাই আমরা ডিনারে, আমরা অবশ্যই 3 ঘন্টা আগে খাবো বিছানায় যাওয়ার। এবং রাতে চেষ্টা করব যাতে কাঁচা শাকসবজি অর্থাৎ স্যালাড, ফ্রুটস এগুলা না খেতে, এগুলা সকালের দিকে বা দুপুরের মধ্যে খেয়ে ফেলাটাই ভালো। তো যেটা বলছিলাম ঘুম নিয়ে, যে আমরা যখন খাবো একটু আর্লি ডিনার করব এবং তার 3 ঘন্টা পরে বিছানায় যাব। কারণ আমরা জানি যে আমাদের বডি বলেন, মাইন্ড বলেন, ইমোশন বলেন, দিজ আর অল কি কেমিক্যাল রিয়াকশন। তো আমাদের ব্রেন থেকে অনেক রকমের হরমোন সিক্রেশন হচ্ছে, সেগুলা দিয়ে আমাদেরকে চিন্তা করতে হেল্প করছে, সেগুলার কারণে
আমরা বিভিন্নভাবে বিহেভ করছি, সেগুলোর কারণেই আমাদের ফিজিক্যাল বডিও গ্রো করছে বা সুস্থ থাকছি, যেটাই হোক। তো যেই কারণে আমরা যদি যখন ঘুমাই, সূর্যাস্তের পরে খুব বেশি সময় পর্যন্ত, অর্থাৎ মাঝরাত পর্যন্ত হয়তো এই হরমোনগুলো খুব ভালোভাবে সিক্রেশন হয়। ফিল গুড হরমোন আছে কিছু, 4টা ফিল গুড হরমোন আছে আমাদের, আপনারা সবাই জানেন হয়তো, ডোপামিন, অক্সিটোসিন, সেরাটোনিন, এন্ডরফিন। তো এইগুলা আমাদেরকে সুস্থ থাকতে শারীরিক এবং মানসিকভাবে অনেক বেশি হেল্প করে, এবং আমরা ঘুমালে এই হরমোন সিক্রেশন গুলা খুব ভালোভাবে হয়, এবং এগুলা কিন্তু তখনই বেশি সিক্রেশন হয় ওই সূর্যাস্তের পর থেকে ধরেন মাঝরাত পর্যন্ত। তো যারা অনেক দেরি করে ঘুমাতে যাচ্ছে তারা কিন্তু নিজেকে বঞ্চিত করছে এই গুড হরমোন গুলার সিক্রেশন। অবশ্যই হবে, বডি তার নিজের নিয়মে চলবেই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই সময়টার মধ্যে যতটা বেশি হবে, ওই ভোরের দিকে, ভোরের পরে যে হরমোন গুলো ওইভাবে সিক্রেশন হবে না। তো কাজে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা আর্লি বেডে গেলে এবং আর্লি বেড থেকে উঠলে যেইভাবে সুস্থতা ফিল করব, সেটা কিন্তু আমরা ওই দেরি করে ঘুমিয়ে দেরি করে উঠে ওই ফিলিংটা পাবো না। এবং যদি ঘুমটা পুরা না হয়, দেখবেন সারাটা দিন কেমন খারাপ যাবে, কোনো কাজে আমরা স্পৃহা পাবো না, মেজাজটা খিটখিটে হয়ে থাকবে। তো এটা খুব দুঃখজনক যে হ্যাঁ, এখন ইয়াং জেনারেশন অনেক দেরি করে ঘুমায়, পড়াশোনার উছিলা, এটা সেটা, সোশ্যাল মিডিয়া তো আছেই, অনেক রকমের গ্যাজেট আছে। তো আমরা এই গ্যাজেট গুলার ব্যবহার আসলে যত পারি সন্ধ্যার পরে কমিয়ে ফেলবো, এবং যেই সময়টা আমি বিছানায় যাব তার 1 ঘন্টা আগে তো অবশ্যই সব রকমের গ্যাজেট বন্ধ করে দেব। গান শুনতে পারি, বই পড়তে পারি, কিন্তু মোবাইল ফোন বা অন্যান্য মুভি এসব আমরা অ্যাভয়েড করব। তো এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং ঘুমের কতটা ভালো ঘুম হচ্ছে সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। যে অনেক সময় আসলে আমার নিজের যেটা মনে হয় যে আমার খাবারের চেয়ে ঘুমটা বেশি ইম্পর্টেন্ট। যখন আমার একটা ভালো ঘুম হয়, আমি আর্লি বেডে যাচ্ছি, আর্লি উঠছি, পরের দিন আমি যেই পরিমাণ এনার্জি ফিল করি, আসলে সেটা কম্পেয়ার করা যায় যখন ঘুমটা ভালো না হয়। কাজে এই ব্যাপারে আশা করি আপনারা আপনাদের সন্তানদেরকে সচেতন করবেন, যদিও ভেরি ডিফিকাল্ট টু ডিল উইথ দেম, আমাদের কথা ওরা শুনতে চায় না। কিন্তু আমি যেটা দেখেছি যে যখন আপনি নিজেও এটা প্র্যাকটিস করবেন, ওরা কিন্তু দেখে দেখে শেখে, কারণ বলে করানোর চেয়ে ওরা যেটা দেখছে সেটা বেশি ফলো করবে। তো আমরা নিজেরাও যদি আসলে এরকম ডিসিপ্লিন ওয়েতে লাইফটা লিড করি, ইনশাল্লাহ আমাদের নেক্সট জেনারেশন ইউথ, আমাদের তরুণরা, ওরা এই সুস্থ জীবনের দিকে উৎসাহী হবে। আমি দীর্ঘ 2 বছর একটা রিহ্যাবে ইয়োগা করাতাম, তো ওখানে আমি দেখেছি যে মোস্টলি ন্যাচারালি ইয়াং ছেলে মেয়ে, এবং খুব দুঃখজনক যে ওরা এত হতাশ, ওদের জীবন নিয়ে ওদের এত ফ্রাস্ট্রেশন। তো তখন আমার ওইটাই মনে হয়েছে যে আসলেও যদি আর্লি এজে যোগের সাথে ওদেরকে পরিচয় করানো যেত, তাহলে কত ভালো হতো, এই ফ্রাস্ট্রেশন, এই হতাশা ওরা কাটিয়ে উঠতে পারতো। তো এখন আমি যেমন, আমার কাছে একটা আর্লি মর্নিং একটা ব্যাচ যোগা করছে, ওরা ভেরি ইয়াং, ওরা সবাই 25-26 ভিতর বয়স, এবং আমার ওটাই মনে হয় যে দে আর ব্লেসড ওরা, কারণ যোগ যত তাড়াতাড়ি জীবনে আমরা সংযুক্ত করতে পারবো, তত জীবনটাকে সুন্দরভাবে সুস্থভাবে গড়ে তুলতে পারবো। তো এটা আসলে ভুল ধারণা যে ইয়াংদের যোগার প্রয়োজন নাই, বরং ইয়াংরা তারা ব্লেসড যারা যোগার সাথে নিজেকে তাড়াতাড়ি যুক্ত করতে পারছে। তো 7-8 বছরের পরেই আসলে একদম সিস্টেম্যাটিক্যালি যোগাতে ইনভলভ করা যায় একটা বাচ্চাকে, এবং আপনারা নিজেদের সন্তানদের সাথে আসলে প্র্যাকটিস করতে পারেন ছোটখাটো স্ট্রেচিং গুলো, ব্রিদিং এক্সারসাইজ গুলো। তো তখন দেখবেন যে ওর নিজের ভিতরেই এক ধরনের সচেতনতা চলে আসবে। এটা আমি আমার নিজেকে দিয়েই দেখেছি যে আমার হাজবেন্ড, আমার 3 ছেলে মেয়ে, এখন আমার পরিবার আল্লাহর রহমে, আল্লাহর হাজার শুকর, আমাকে ঘিরেই মানে সবকিছু ঘুরছে, যে যেন ওরা হেলদি ফুড খাওয়ার দিকে অনেক বেশি ইন্টারেস্টেড হয়েছে, ব্যায়াম চর্চা, শরীর চর্চা অনেক বেশি ইন্টারেস্টেড হয়েছে, এগুলো আগে ছিল না। তো আসলে বাচ্চারা বাবা মাকে অনেক বেশি ফলো করে। তো
সেটাই। আর আমরা যেটা স্যার একটা ভালো কথা বলেছিলেন যে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি সবসময় আর্টস গ্রুপে ছিলাম। তো আমি মাস্টার্স করেছি হিস্ট্রিতে। এটা প্রায় ২০০০ সালে। তো তখন আমার ফ্রেন্ডরা যারা আমার চেয়ে অনেক বেশি ভালো স্টুডেন্ট ছিল, ওরা খুব ভালো, ভালো সাবজেক্টে চান্স পেল। শেষের দিকে কিন্তু রয়ে গেল ওই ফিলোসফি, হিস্ট্রি এই ধরনের আরো কিছু। তো এখন আবার আমি মাস্টার্স করছি যোগা থেরাপিতে। এবং এখন আমাদের একটা সাবজেক্ট আছে ফিলোসফি, সায়েন্স, কনসিয়াসনেস, এবং এটা এত কঠিন এবং এটা এত ইন্টারেস্টিং। এবং আমার খুব দুঃখ লাগে যে ওই সময় কেন এটা মানে ওইরকম একটা ধারণা দেয়া হয়েছিল যে এই সাবজেক্টটার তেমন কোনো মূল্য নাই। খুব ভালো স্টুডেন্টরা সব অন্যান্য কঠিন সাবজেক্ট গুলা নিয়ে নিল, আর যেন এই সাবজেক্টটা খুবই সহজ, যারা খুব একটা ভালো স্টুডেন্ট না ওরা এটা পড়লেও চলবে। কিন্তু এখন আমি বুঝতে পারি যে আসলেও এই মানে জীবনে কোনো কিছুই মানে মূল্যহীন না বা কম মূল্যর না। সবকিছুই এত বেশি মাহাত্ম্য আছে, যে এই জিনিসটা আমাদের তরুণদের বোঝানো উচিত যে কোনো সাবজেক্টই আসলে কম মূল্যায়ন করা উচিত না। প্রতিটা জিনিসের আলাদা আলাদা এক একটা ইম্পর্টেন্স আছে। সবাই যদি সমাজে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে চায় তাহলে অন্য মানে পেশেন্ট কোথায় পাবে ডাক্তাররা, এটাও তো একটা দেখার বিষয়। কাজেই আমার যেটা খুব দুঃখ লাগে, আমি দীর্ঘ 15 বছর একটা স্কুলে টিচার ছিলাম। তো আমি প্রায় 2 বছর হতে চললো ছেড়ে দিয়েছি। এখন আমি ফুল টাইম যোগা টিচার। দুটা ম্যানেজ করা আসলে আমার জন্য অসুবিধা হচ্ছিল। আর পরের দিকে আমার যেটা খুব আমি ফিল করতাম যে আমি ওইভাবে আর চাপ দিতে পারতাম না, প্যারেন্টসদেরকে বলেন, বাচ্চাদেরকে বলেন। মানে এখন আমার এই জিনিসটা আমার খুব দুঃখ লাগে যে বাচ্চাদেরকে আমরা ছোটবেলা থেকে এমন একটা ছকে বেঁধে ফেলি, ওর উপর এত বেশি প্রেসার ক্রিয়েট করি, স্কুলগুলা প্রেসার ক্রিয়েট করে, ইভেন প্যারেন্টসদের উপরেও। বাবা মার দোষ নেই, স্কুল থেকে যখন চাপ আসবে ন্যাচারালি তারা বাচ্চাদেরকে বলবে। কিন্তু বাচ্চাটাকে তো স্বাধীনভাবে আমরা বড়ই হতে দেই না। ওর চিন্তা ভাবনার যে প্রসার ঘটানো, সেটাতে আমরা প্রথমেই বাধা দিয়ে ফেলি। তো এই জিনিসটাও আসলে আমাদের সবার একটু মনে রাখা উচিত যে তরুণদেরকে যেন ওদের নিজেদের মতো করে কোনটা ভালো কোনটা খারাপ এগুলা যদি একটু ঘর থেকেই ভালোভাবে ছোটবেলাতেই শিখিয়ে দেয়া যায়, যে ক্রিয়েটিভিটিটা আরো বাড়বে এবং ওরা নিজেদের ডিসিশন নিজেই নিতে পারবে। তো আসলে এই সব জিনিসগুলোই যোগ খুব ভালোভাবে মানুষকে শিখাতে পারে। এবং আমার চিন্তা ভাবনাও আমি শিওর যে 10 বছর, 10 কি হয়তো 7-8 বছর আগে এরকম ছিল না, আজকে আমি যেভাবে চিন্তা করতে পারছি। তো এটাই আর কি, আপনাদের সবার সাথে এতজন মানুষকে একসাথে দেখে আমার খুবই ভালো লাগছে যে কথাগুলো শেয়ার করতে পারলাম। আর